আসসালামু আলাইকুম। ভাস্কুলার স্পেশালিস্ট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রনিক লিম্ব ইসকেমিয়া। এই জিনিসটাকে যদি আমরা বাংলা করে বলি তাহলে বোঝায় ক্রমশ বা ক্রমান্বয়ে হাত বা পায়ের রক্তনালী শুকিয়ে গেলে যে লক্ষণগুলি দেখা দেয় বা যে সমস্যাগুলি হয় তাকে একত্রে বলা হয় ক্রনিক লিম্ব ইসকেমিয়া। ইসকেমিয়া কি? যদি কোনো অঙ্গে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন যে অবস্থা তৈরি হয় তাকে বলে ইসকেমিয়া। আর ক্রনিক লিম্ব ইসকেমিয়া হচ্ছে ধীরে ধীরে যদি রক্তনালীর মাঝখান দিয়ে যে জায়গাটি দিয়ে রক্ত চলাচল করে তা বন্ধ হয়ে যায় তখন তাকে আমরা বলি ক্রনিক লিম্ব ইসকেমিয়া। সাধারণত 14 দিনের বেশি যদি হয় বা 2 সপ্তাহের বেশি যদি এই লক্ষণগুলি চলতে থাকে তখন তাকে আমরা ক্রনিক লিম্ব ইসকেমিয়া বলি। সাধারণ বাংলায় সাধারণত মানুষজন বলে যে আমার হাতের রগ শুকিয়ে গিয়েছে বা পায়ের রগ শুকিয়ে গিয়েছে এবং তার হাঁটতে কষ্ট হয় বা হাতে পায়ে ঘা হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়। এই রোগটাকে আমরা ক্রনিক লিম্ব ইসকেমিয়া বলে থাকি। কাদের ক্ষেত্রে এই ক্রনিক লিম্ব ইসকেমিয়া হওয়ার ঝুঁকি বেশি? তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি যারা ধূমপান করে থাকেন। প্রাথমিকভাবে ধূমপায়ীদের ক্ষেত্রে ক্রনিক লিম্ব ইসকেমিয়া হওয়ার রিস্ক 10 গুণ বেশি সাধারণ মানুষের তুলনায়। এছাড়াও যাদের রক্তচাপ বেশি অথবা সোজা বাংলায় আমরা যাদেরকে বলে থাকি হাই প্রেশার রয়েছে, ডায়াবেটিক রোগীদের হতে পারে, প্রৌঢ় এবং বৃদ্ধ মানুষদের হতে পারে, শারীরিক স্থূলতায় ভুগছেন তাদের হতে পারে, যারা সেডেন্টারি লাইফস্টাইল অথবা সাধারণত কায়িক পরিশ্রম করেন না, সবসময় বসে থেকে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে হতে পারে। তবে মূল কারণ হচ্ছে ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এবং এই ধূমপায়ী উচ্চ রক্তচাপের রোগী ডায়াবেটিকদের ক্ষেত্রে ক্রনিক লিম্ব ইসকেমিয়া খুব বেশি হয়ে থাকে। আর হাতে এবং পায়ে উভয় দিকেই রক্তনালী শুকিয়ে যেতে পারে। পায়ের রক্তনালী শুকিয়ে যাওয়ার কারণ আর হাতের রক্তনালী শুকিয়ে যাওয়ার কারণ কিন্তু এক নয়। পায়ের রক্তনালী শুকিয়ে যায় প্রাথমিকভাবে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য, যেটা হচ্ছে ধীরে ধীরে রক্তনালীর ভিতরের যে ছিদ্র দিয়ে রক্ত চলাচল করে সেটা বন্ধ হতে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে আর্টারাইটিস। এই আর্টারিগুলির ইনফ্ল্যামেশন হয়, এই আর্টারি ইনফ্ল্যামেশনের কারণে ধীরে ধীরে রক্তনালী বন্ধ হয়ে যায়। এবং তৃতীয় কারণ যেটা আমরা সবসময় পড়তাম বার্জাস ডিজিজ, সেই বার্জাস ডিজিজের জন্য ধীরে ধীরে রক্তনালী বন্ধ হয়ে যায়, যা কিনা প্রধানত ধূমপায়ীদের হয়ে থাকে। হাতের ক্ষেত্রে কারণগুলি কিন্তু আলাদা। হাতের ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে আর্টারাইটিস, দ্বিতীয় কারণ হচ্ছে থোরাসিক আউটলেট সিনড্রোম এবং তৃতীয় কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। হাতের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রাথমিক কারণ না হলেও পায়ের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসই মূল কারণ। এখন প্রশ্ন হবে অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটি কি? অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে রক্তনালীর ভিতরের সবচেয়ে ভিতরের যে স্তরটি, সেই স্তরটি ধীরে ধীরে মোটা হয়ে যেতে থাকে এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। আমরা বলে থাকি যে ইন্ট্রাইউটেরাইন লাইফে, অর্থাৎ মানুষ যখন গর্ভের ভেতরে থাকে তখন থেকে ধীরে ধীরে এই পদ্ধতিটি শুরু হতে থাকে। এবং কাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসটি বেশি হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয় সেই যে আমরা বলেছিলাম যারা ধূমপায়ী, যাদের উচ্চ রক্তচাপ, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিছু কিছু জেনেটিক রোগের ক্ষেত্রে হয়। এই সকল ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিসটি দ্রুত হয় বা অধিক হয়। অধিক হলে ধীরে ধীরে রক্তনালী শুকিয়ে যেতে থাকে এবং ক্রনিক লিম্ব ইসকেমিয়া এদের হয়ে যায়। এই রোগের লক্ষণ কি কি? ক্রনিক লিম্ব ইসকেমিয়া যে হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। এই ব্যথাটা কেমন? এই ব্যথাটা হচ্ছে রোগী যখন হাঁটে তখন তার খানিক দূর গেলেই পায়ে তীব্র ব্যথা হয় এবং রক্তনালী কোথায় বন্ধ হয়েছে তার উপর নির্ভর করে পায়ের বিভিন্ন এলাকায় ব্যথা হতে পারে। যেমন কারো উরুর পেছন দিকে হতে পারে, কারো পশ্চাৎ দেশে হতে পারে, কারো একদম কাফ এরিয়াতে হতে পারে, কারো একদম পায়ের পাতাতে হতে পারে। রক্তনালী যে লেভেলে বন্ধ হয় তাতে যে এরিয়ার সাপ্লাইটা বন্ধ হয় সেই এরিয়াতে ব্যথাটা অনুভূত হয়। বেশ খানিকক্ষণ হাঁটলে তার ব্যথা অনুভূত হয়, একটু রেস্ট নিলে, একটু থেমে থাকলে ব্যথাটা চলে যায়, আবার হাঁটতে পারে, তখন ব্যথা থাকে না, আবার সেই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে আবার ব্যথা হয়। এটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এবং এটা হচ্ছে এই ক্রনিক লিম্ব ইসকেমিয়ার একটা প্রধান লক্ষণ। এছাড়া আর কি কি হতে পারে? ধীরে ধীরে যে পায়ের রক্তনালীটি শুকিয়ে গেছে সে পায়ের মাংস শুকিয়ে যেতে থাকে, চামড়া লাবণ্যহীন হয়ে যায় এবং পায়ের পশম আস্তে আস্তে চলে যায়। এবং অনেক ক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। যদি রক্তনালী শুকিয়ে যাওয়া ওই লেভেলে হলে যৌন দুর্বলতা দেখা দিতে পারে, সাথে আরো অন্য অনেক রকম লক্ষণ দেখা দিতে পারে, যেমন পায়ে ব্যথা। সর্বশেষ যেটা হয় যে হাঁটা ছাড়াই বিশ্রামরত অবস্থাতেই পায়ে ব্যথা হতে পারে। এই রোগীরা তখন পা উঠিয়ে শুতে পারে না। দেখা যায় ঘুমানোর সময় তারা পা সোজা করে বিছানার পাশে বসে থাকে, পা সোজা করে বসে থাকে, তাতে একটু ব্যথা কমে, পা বিছানায় উঠালেই তাদের আবার ব্যথা করে এবং এরপর ধীরে ধীরে
পায়ের আঙুলগুলোতে পচন ধরা শুরু করে, গ্যাংগ্রিন হয় এবং এরপরে এমন ঘা হয় যে ঘা ওষুধে আর সারতে চায় না। আস্তে আস্তে সেই ঘা হয়ে পায়ের আঙুল গ্যাংগ্রিন হয়ে পড়ে যেতে পারে। এটাই হচ্ছে ক্রনিক লিম্ব ইসকিমিয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষণগুলো। আর এই লক্ষণগুলির মধ্যে যখন থেকে রোগী রেস্ট পেইন হয়, অর্থাৎ রোগী বিশ্রামরত অবস্থাতেই যখন পায়ে ব্যথা শুরু হয়, সেই অবস্থাটাকে আমরা বলি ক্রিটিক্যাল লিম্ব থ্রেটেনিং ইসকিমিয়া, অর্থাৎ পা এখন ঝুঁকিতে আছে। কিসের ঝুঁকি? অ্যাম্পুটেশনের, অর্থাৎ পা হারানোর ঝুঁকি বা অঙ্গহানির ঝুঁকি আছে। এই অবস্থা থেকে যখন পায়ে আলসার হয়, গ্যাংগ্রিন হয়, সেই অবস্থাটা, এই পুরো স্পেকট্রামটাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল লিম্ব থ্রেটেনিং ইসকিমিয়া। এবং এই অবস্থায় গেলে রোগীর চিকিৎসা, এই পায়ে আবার রিভাস্কুলারাইজেশন, অর্থাৎ এই পায়ের রক্তনালী আবার চালু করে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নয়তো এই পা বা অঙ্গ হানি হতে পারে। চিকিৎসকের পরামর্শ কখন নিতে হয়? যখনই একজন রোগীর হাঁটার পর পায়ে ব্যথা শুরু হতে থাকে, তখন থেকেই তার অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যখনই পা এরকম ঠান্ডা মনে হবে, যখনই তার মনে হবে যে অন্য পায়ের তুলনায় এই পাটা ঠান্ডা, এই পাটা শুকিয়ে যাচ্ছে এবং খানিকক্ষণ হাঁটলেই তার পায়ে ব্যথা হচ্ছে, তখন অবশ্যই দ্রুত তার একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে হবে। ভাস্কুলার সার্জন কি করবেন? ভাস্কুলার সার্জন রোগী দেখে প্রথমেই রোগীর সম্পূর্ণ ইতিহাস নেবেন। উনি কি কাজ করে থাকেন, ওনার কি কি অভ্যাস রয়েছে, ধূমপানের অভ্যাস রয়েছে কিনা, ওনার উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনির রোগ আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, এই সকল ইতিহাস নেওয়ার পর উনি ভাস্কুলার সার্জন অবশ্যই রোগীকে ভালো মতো এক্সামিন করে দেখবেন যে তার পায়ে পালস আছে কিনা, তুলনা করে দেখবেন অন্য পায়ের তুলনায় কতখানি ঠান্ডা বা গরম, বা এই পায়ের চামড়ার কি অবস্থা, লাবণ্যহীন হয়ে পড়েছে কিনা, চামড়ার পশম পড়ে গেছে কিনা, এক পায়ের তুলনায় আরেক পা শুকিয়ে গেছে কিনা, মাংস ধীরে ধীরে শুকিয়ে আসে এই রোগে, অথবা দুই পায়েও হতে পারে। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা সাধারণত ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশনে আমরা কোথায়, কোন এরিয়া থেকে রক্তনালীর কোন পর্যায়ে, রক্তনালী কোথায়, কোন রক্তনালীটি কতটুকু ব্লক হয়ে গিয়েছে সেটা আমরা ধরার চেষ্টা করি। প্রাথমিকভাবে আমরা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে দেখি এবং এরপর প্রয়োজন বোধ হলে আমরা সিটি অ্যানজিওগ্রাম বা অন্যান্য যে সকল পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে দেখতে পারি। চিকিৎসা পদ্ধতি কি কি? চিকিৎসার পদ্ধতি, এই রোগের চিকিৎসা নির্ভর করে রোগীর অবস্থার উপরে। রোগী কোন অবস্থায় আমাদের কাছে এসেছে তার উপরে নির্ভর করে রোগীর চিকিৎসা কি হবে। কখনো কখনো দেখা যায় যে ঔষধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যাকে বলে জীবনযাত্রার পরিবর্তন। অবশ্যই অবশ্যই তামাক এবং তামাক জাতীয় দ্রব্যাদি পরিহার করতে হবে, ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে, আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিসকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং তারপর আসে ঔষধ এবং হাঁটাচলা করতে হবে। কিছু নির্দিষ্ট ঔষধের মাধ্যমে আমরা রক্তনালী সামান্য হলেও শিথিল করতে পারি, যার ফলে রক্ত চলাচল বাড়তে পারে, এবং অনেক সময় অনেক ক্ষেত্রেই এতেই ভালো চিকিৎসা হয়ে যায় যদি রোগী তার জীবনযাত্রা পরিবর্তন করে নেয়, ঠিকমতো ওষুধ খায় এবং নিয়মিত হাঁটাচলা করে। অনেক ক্ষেত্রেই রোগীদের অনেক উন্নতি হয়ে থাকে। আবার যখন ক্রিটিক্যাল লিম্ব থ্রেটেনিং ইসকেমিয়া হয়, তখন সাধারণত কোনো একটা পদ্ধতির মাধ্যমে এই রক্ত আবার চালু করে দিতে হয়। সেক্ষেত্রে অনেক পদ্ধতি রয়েছে। রক্তনালীর ভিতর দিয়ে কোনো রকম কাটাছেঁড়া ছাড়া যেমন পদ্ধতি রয়েছে, যেটাকে আমরা বলি এন্ডোভাস্কুলার পদ্ধতি। এছাড়াও রয়েছে রক্ত কেটে বাইপাস করে দিয়ে যেখানে রক্ত চলাচল আছে ব্লকটাকে পার হয়ে গিয়ে আবার নিচে রক্তটা পৌঁছিয়ে দেওয়া, যাকে রিভাস্কুলারেশন বলে। সেটাতে রোগীর নিজস্ব শিরা ব্যবহার করে করতে পারি। এছাড়াও আমাদের গ্রাফট রয়েছে, গ্রাফট ব্যবহার করে করা যেতে পারে। এইরকম অনেক পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা এখন রোগীর যে রক্তনালীর ব্লক হয়ে যায় সেটা চিকিৎসা করতে পারি। সাধারণত আগে আমরা বাংলাদেশে জানতাম না যে এই পদ্ধতিগুলো রয়েছে। এখন বাংলাদেশে ভাস্কুলার সার্জারি অনেক এগিয়ে গিয়েছে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের রোগীরা কিন্তু এখন আর সব রোগীর পা কেটে ফেলতে হয় না। আগে একটা সময় ছিল যখন ক্রনিক লিম্ব ইসকেমিয়া হলে পালস না পেলেই রোগীর পা কেটে ফেলতে হতো, এবং কাটতে কাটতে সেই পা সেই ব্লকের এরিয়া পর্যন্ত চলে যেত, প্রথমে বোঝাই যেত না। এখন কিন্তু অনেক উন্নত পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে আমরা নির্দিষ্ট কোথায় ব্লক সেটা ধরতে পারি। এই ব্লকটাকে কিভাবে যদি এন্ডোভাস্কুলার পদ্ধতিতে খুলে দেওয়া যায়, স্টেন্ট পরানো যায়, যেটাকে সোজা বাংলায় সাধারণ মানুষ রিং বলে, সেই পদ্ধতিগুলো বাংলাদেশে এখন বহুল ব্যবহৃত হচ্ছে। বাইপাস যদি করে দেওয়া যায় সেটাও করে দেওয়া যাচ্ছে, কেটে বাইপাস যখন প্রয়োজন হয়, যখন স্টেন্ট করা যাচ্ছে না বা স্টেন্ট করার উপযোগী নয়, তখন আমরা বাইপাস করে দিতে পারি। এখন খুব কম মানুষই কিন্তু অঙ্গহানির শিকার হচ্ছে।
যারা জানে এবং যারা সময় মতো ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে পারে তাদের আর অঙ্গহানি হচ্ছে না। যে জায়গাটা গ্যাংগ্রিন হয়ে গেছে সেই জায়গাটা ফেলে দিয়ে বাকি অনেকখানি পা কিন্তু আমরা রেখেই চিকিৎসা করতে পারছি এবং এই চিকিৎসা রোগীরা সুস্থ হচ্ছে। এটাই আমাদের প্রাপ্তি। এতক্ষণের আলোচনাটি থেকে মূল যে কথাগুলি আমি বলতে চাই সেটা হচ্ছে, যদি কারো রক্তনালী শুকিয়ে গিয়ে পায়ে পচন ধরেও তখনও একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ না নিয়ে পা কেটে ফেলবেন না। পা এখন বাঁচানো যায়, এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়েছে এবং সব ক্ষেত্রে যে অপারেশন লাগে তাও না। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, শুধু অপারেশন বা ঔষধ নয়, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কিন্তু রক্তনালী সুস্থ থাকতে পারে এবং সুস্থ হতেও পারে। তাই যে কোনো সমস্যায়, পায়ের বা হাতের রক্তনালী শুকিয়ে যাওয়ার যে কোনো সমস্যায় একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।